Welcome back. Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত আর শুরু করব আজকেও বাউন্সার দিয়ে, অর্থাৎ চেক বাউন্স করছে একের পর এক। প্রথম দফার পর দ্বিতীয়বারও নগদ অর্থে আরও 25% টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্যাশ টাকা দেয়া কতটা আইনসম্মত? এর পেছনের কারণ কি? কর ফাঁকি নাকি অন্য ইস্যু? এই প্রশ্ন এখন উঠছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে। এই বিষয়ে যোগাযোগ করতে চাইলে এড়িয়ে গেছে কর্তৃপক্ষ। এবারের বিপিএলে মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের ইস্যুতে বেশি আলোচনায় দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। বারবার চেক বাউন্স করছে রাজশাহীর ক্রিকেটারদের। প্রথমবার অধিকাংশ ক্রিকেটারকে 25% টাকা ক্যাশে পরিশোধ করেছে তারা। দ্বিতীয় দফায় আবারও চেক বাউন্স করায় আগামী 2 ফেব্রুয়ারি নগদ টাকায় আবারও 25% পেমেন্ট করার প্রতিশ্রুতি দিয়েছে দলটির স্বত্বাধিকারীরা। তবে এখানে প্রশ্ন উঠছে, কেন অ্যাকাউন্টে টাকা দিতে ব্যর্থ হওয়া দলটি বারবার নগদ টাকায় পেমেন্ট দিতে চাইছে? নিশ্চিত গভীরভাবে বিষয়টি নিয়ে ভাবলে দুটি প্রশ্নের উদয় হবে। প্রথমত, নগদ অর্থ প্রদান করে কি কর ফাঁকি দিতে চাইছেন তারা? দ্বিতীয়ত, নাকি অর্থের উৎস গোপন রাখতেই এই কাজ? এই কৌশল অবলম্বন করছেন ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবি বা সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো কি ভাবছে বিষয়টি নিয়ে? অবশ্যই আমি আপনার সঙ্গে একমত যে তাহলে ফিনান্সিয়াল টার্মস অ্যান্ড রেগুলেশনসগুলি ঠিক থাকে, নিয়মটা ঠিক থাকে। এখানে খেলোয়াড়দের করের ট্যাক্সের ব্যাপার আছে, আপনি জানেন। সে সব কিছু মিলে আমার মনে হয় যে একটা নর্মাল যেটা স্ট্যান্ডার্ড সিস্টেম সেটা ফলো করা উচিত। কিন্তু যখন একটা জায়গার মধ্যে অনিয়মটা বাসা বাঁধে তখন এরকম নানা অনিয়ম হতে থাকে। এখন বিসিবি ওদেরকে কীভাবে বাধ্য করবো যে না আপনারা ক্যাশে না দিয়ে চেকে দেন? ওরা টাকা দিচ্ছে, এটাই বেশি। আমার কাছে মনে হয় যে যদি আপনি ক্যাশ টাকা দেন তাহলে তো রাজস্ব ফাঁকির একটা ব্যাপার থাকবেই। তো সেটাও বিসিবি নিশ্চয়ই বলবে যে ক্যাশ টাকা নেওয়ার আগে রাজস্ব, বিকজ বিসিবিকে পেমেন্ট কীভাবে দিচ্ছে ওটা তো বিসিবি জানতে পারবে। বাট যেই দল আমি গতকালকে টিম হোটেলে গিয়েছিলাম, গিয়ে যে দৃশ্য দেখছি তাতে আমার মনে হচ্ছে যে এই দল টাকা দিয়ে বেদর বলে আমার যথেষ্ট সন্দেহ আছে। প্রকৃত কারণ জানতে রাজশাহীর মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। শফিক রহমান ফোন কেটে দেন। আরেক স্বত্বাধিকারী কবির নেওয়াজ ফোন ধরলেও মিটিং থাকার কথা বলে এড়িয়ে যান প্রশ্ন। ভাইয়া, একটা ছোট্ট বিষয় একটু আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। ভাইয়া, ওই যে রাজশাহীর পেমেন্ট ইস্যু দেশের গণ্ডি ছাড়িয়ে গেছে বিদেশে। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিবৃতি দিয়েছে বিষয়টি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএলকে বকেয়া প্রিমিয়ার লিগ বলে তাচ্ছিল্য করছে সাধারণ মানুষ। এখন রাজশাহী টিমের দায়িত্ব থাকা ব্যক্তিরা পারিশ্রমিক শোধ দিলেও কি ফিরবে বিপিএল এর সম্মান? আপনার নির্লজ্জার আর লজ্জা কি? আমি গত 12 বছর ধরে বিপিএল যতদিন ধরে হয়েছে, আমি এমন একটা বিপিএল দেখি না যেখানে কোনো ধরনের প্রবলেম ছাড়া বিপিএল শেষ হয়েছে। এই বিপিএল শেষ করার পরে তো ফারুক ভাই টেন্ডার নোটিশ দিবে। সেখানে একটা বড় কাউকে পাবেন যে এই বিপিএল করতে চাইবে? পাবেন না। এদিকে বুধবার রাজশাহী ক্রিকেটাররা চাইলে হোটেল ছেড়ে যেতে পারেন এমন ঘোষণা দিয়ে এক বিবৃতি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বেতন আর দৈনিক ভাতা না পাওয়ায় অনেকেই ছেড়েছে টিম হোটেল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। না এত লড়াইয়ের পর ট্রফি যার হাতেই উঠুক, চ্যাম্পিয়ন কিন্তু একদিক থেকে রাজশাহী, তাই না? তারা দুর্বার অন্তত এই ইস্যু নিয়ে থ্রু আউট দ্য টুর্নামেন্ট যে আলোচনা, বকেয়া প্রিমিয়ার লিগ সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে। আবার আজকে দেখলাম যে একটা ব্যানার লেখা হচ্ছে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন, আসলে দেশের মান সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়। একদমই তাই। দেখো, নেগেটিভ মার্কেটিং আমরা যেটাকে বলি, নেগেটিভ মার্কেটিং দিয়েই কিন্তু রাজশাহী সবার মুখে মুখে এখন দুর্বার রাজশাহীর নাম আছে, তাদের প্লেয়ারদের নাম আছে। বেতন ইস্যু বলো, মাঠের ইস্যু বলো বা মাঠের বাইরে, সবকিছু মিলিয়ে কিন্তু মোটামুটি আসলে সেরা বিপিএলই যাচ্ছে বলা যায়। একেবারে, তবে সলভ হয়ে যাক, কারণ পরবর্তী আসরগুলোতে যাতে হ্যাম্পার না করে সেটাই প্রত্যাশা। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক পাওনার সাথে বাতাসে উঠছে ফিক্সিং ইস্যু। এবারের আসরেও জোরালো গুঞ্জন ম্যাচ পাতানোর, সেই নিয়ে তদন্ত করছে আকসু। বিসিবির আনুষ্ঠানিক মন্তব্য না পাওয়া গেলেও জানা গেছে বেশ কিছু ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্ত করছে অ্যান্টি কারাপশন ইউনিট। সন্দেহের তালিকায় আছে বেশ কিছু ম্যাচও। বিসিবির আকসু প্রধানের পোস্টেও আছে এমন কিছু ইঙ্গিত। বিপিএলে একদিকে যেমন বড় আলোচনায় প্লেয়ার্স পেমেন্ট ইস্যু, তেমনি আলোচনার টেবিলে আছে ফিক্সিং। যদিও স্রেফ সন্দেহ আর তদন্তের পর্যায়ে আছে ফিক্সিং এর অভিযোগ। চলতি আসরেও ফিক্সিং এর গন্ধ পাচ্ছেন অনেকেই। ক্রিকেটার সহ ফ্র্যাঞ্চাইজিদের জড়িত থাকার খবরও ভেসে বেড়াচ্ছে ক্রিকেট পাড়ায়। অস্বাভাবিক ওয়াইড, দৃষ্টিকটু ক্যাচমিস সহ অদ্ভুত ঘরানার গেম প্ল্যান নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যম সহ ক্রিকেট পাড়ায় গন্ধ ফিক্সিং এর।
এরই মধ্যে এবারের আসরে প্রায় ডজন খানেক ক্রিকেটারের নামে ফিক্সিং বা ম্যাচ পাতানোর অভিযোগ পাওয়া গেছে, যেখানে আছে একজন তারকার নামও। হঠাৎ এই বিপিএল এ সুযোগ পাওয়া কয়েকজন পুরনো ক্রিকেটারের নাম যেমন আছে, তেমনি আছে বিদেশিদের নামও। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্তের কাজ শুরু করেছে বিসিবির নিজস্ব এন্টি করাপশন ইউনিট আকসু। সেই সাথে অন্তত 8টা ম্যাচ নিয়ে সন্দেহ আছে খোদ আকসুর। নানা তথ্য উপাত্ত মিলে যেন বড় কিছুর আভাসই পাচ্ছে সংস্থাটি। যদিও শতভাগ প্রমাণ না থাকলে প্রকাশ করা সম্ভব নয় নাম, সেখানেই নানা সীমাবদ্ধতার কথা উঠে এলো বিসিবির এন্টি কারাপশন ইউনিটের প্রধানের একটি পোস্টে। অবসরপ্রাপ্ত মেজর রায়ান আজাদ লিখেছেন, বেটিং মার্কেট চাঙ্গা, না পেল টাকা না সম্মান। প্রশ্ন তুলেছেন টাকা গেল কই। সেখানেই তিনি ইঙ্গিত দিয়েছেন বিখ্যাত দাউদ ইব্রাহিমের সাথে মিটিংয়ের। সবচেয়ে ভয়ঙ্কর লাইনটাই তিনি লিখেছেন, আবার বেশি কাজ করতে বাধা। তাই তো প্রশ্ন, ফিক্সিং নিয়ে যে তদন্ত চলছে সেই কাজ কি স্বতঃস্ফূর্তভাবে করতে পারছেন তিনি বা আকসুর টিম? কথায় আছে, যাহা রটে তাহা কিছুটা হলেও ঘটে। বিপিএল এ ফিক্সিং কতটুকু হয়েছে সেটা অজানা, তবে গুঞ্জনের ডালপালা গজালেও এ নিয়ে এখন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ক্রিকেট বোর্ড। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ঘটনার বিষয় অর্থাৎ রাজশাহী আর বিপিএল এর পেমেন্ট জটিলতাকে খুবই লজ্জার বলছেন খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার দলের ক্রিকেটাররাও এখন পর্যন্ত কেবল 40% টাকা পেয়েছে। এদিকে অফ ফর্মের কারণে বরিশালের হয়ে ম্যাচ খেলতে না পারায় কিছুটা হতাশ নাজমুল শান্ত, জানিয়েছেন মিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্তর ম্যাচ খেলা প্রয়োজন বলছেন খুলনার দলপতি। এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত দল দুর্বার রাজশাহী। তাদের পেমেন্ট জটিলতার সমস্যায় চাপা পড়ে গেছে বিপিএল এর অন্যান্য সব অনিয়ম। এই যেমন চিটাগং কিংসেও পেমেন্ট নিয়ে ঝামেলা করছে ক্রিকেটারদের সাথে। দেশি বিদেশি একাধিক ক্রিকেটার পারিশ্রমিক পায়নি, অন্য দলগুলো সবাই যে ঠিকঠাক পারিশ্রমিক দিয়েছেন তাও কিন্তু নয়। এই যেমন খুলনার ক্রিকেটাররা পেয়েছেন 40% পারিশ্রমিক, আরও 30% টাকা আগামী সপ্তাহে দেবার কথা বলেছে ফ্র্যাঞ্চাইজিটি। আমাদের টিমের অলরেডি 40% পেমেন্ট করে দিয়েছে। আর আমার সাথে ইকবাল ভাইয়ের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন এই সপ্তাহের ভিতরে হয়তো 30 থেকে 35% পেমেন্ট করে দিবে। অলমোস্ট 70%-এর কাছাকাছি আমরা সবাই পেয়ে যাব। বিপিএল এর 11তম আসর চলছে, কিন্তু এখনো পেমেন্ট জটিলতা নিরসন করতে পারেনি বিসিবি। এবারে রাজশাহী কাণ্ড তো ছাড়িয়ে গেছে আগের সবকিছুকেই। তাই তো ভিন্ন দলের হলেও রাজশাহী ক্রিকেটারদের সমস্যায় ব্যথিত মেহেদী মিরাজ। বিপিএল এর পারিশ্রমিক নিয়ে সৃষ্ট জটিলতা লজ্জার বলছেন এই অলরাউন্ডার। দ্রুতই এই সমস্যার সমাধান করতে বিসিবিকে আহ্বান জানিয়েছেন তিনি। অবশ্যই এটা খারাপ লাগছে, আর দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায় এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। আমাদের গার্জিয়ান ক্রিকেট বোর্ড অবশ্যই এটার ব্যাপারে কথা বলবে, এবং তারা আমাদের প্রত্যেকটা মানুষের হয়তো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবে সবার সাথে, যারা ফ্র্যাঞ্চাইজি ওনার আছে। বিপিএল এর পরে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে নামবে বাংলাদেশ দল। জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার ব্যর্থ এবারের বিপিএলে। অধিনায়ক নাজমুল শান্ত তো বরিশালের একাদশে সুযোগই পাচ্ছেন না। নিয়মিত খেলতে না পেরে শান্ত কিছুটা হতাশ বলছেন তার বন্ধু মিরাজ। আইসিসির মেগাই ইভেন্টের আগে শান্ত নিয়মিত ম্যাচ খেলে রানে ফিরতে পারলে তা ভালো হতো দলের জন্য, বিশ্বাস মিরাজের। কথা হয়েছে, বাট ও যেটা চেষ্টা করছে যে হ্যাঁ ও একটু পারফর্ম করতে পারছে না। প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল, আমরা দেখেছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি একটা দুইটা রান করতে পারে তাহলে ওরও কনফিডেন্ট লেভেলটা ভালো থাকবে। তবে মিরাজের ভাবনায় আপাতত বিপিএল আর খুলনা টাইগার্স রাখতে পরের 2 ম্যাচের দুটিতেই জিততেই হবে তার দল খুলনাকে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ঘুরে আসা যাক ফুটবল পাড়ায়। নারী দলের প্রধান কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে অস্বীকৃতি জানিয়েছেন সিনিয়র ফুটবলাররা। অনেকটা বিদ্রোহ করে আলাদাভাবে জিম সেশনে অংশ নেন সাবিনা মারিয়ারা। নারী উইং এর চেয়ারম্যান জানান, 2 পক্ষের সাথে চলছে আলোচনা। আর মেয়েদের কথায় কেন ফুটবল চলবে এমন প্রশ্ন তুলেছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। গত বছর অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপে শুরু হওয়া বিতর্কের জের এখনও বয়ে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলে। হেড কোচ পিটার বাটলারকে ঘিরে তৈরি হওয়া সেই সমস্যার মুখোমুখিতে দাঁড়িয়ে বাফুফে। ছুটি কাটিয়ে 2 বছরের নতুন চুক্তিতে এই ইংলিশ ফিরে এলেও তার অধীনে অনুশীলনে যোগ দেননি সিনিয়র ফুটবলাররা। তথ্য আসে, আলাদা জিম সেশনে নিজেদের ঝালিয়ে নেন তারা। সাবিনা মারিয়াদের এমন বিদ্রোহে স্বাভাবিকভাবেই সংবাদের শিরোনাম হয়েছে গণমাধ্যমগুলোতে। যদিও এই নিয়ে বিস্তারিতভাবে কথা বলতে রাজি হননি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। দুপক্ষের সাথে কথা চলছে বলে জানান তিনি। আমরা ক্লাস করতেছি, তারপরে শেষ হয়ে গেলে কথা বলবো। এখন ক্লাস শেষ। আবার এটা বুঝতে শোনা যাচ্ছে যে নারী
বুয়েটে শক্ত মাঠের কারণে অনুশীলন হয়নি বলে দাবি কিরণের। জানান দ্রুততম সময়ের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়াম কিংবা কিংস অ্যারেনায় হবে ট্রেনিং সেশন। মাত্র শক্ত বুয়েটের মাঠে হবে না, এটা আমরা দেখতেছি, হয় বসুন্ধরা নয় ন্যাশনাল স্টেডিয়ামের। এদিকে নারী ফুটবলারদের এই বিদ্রোহকে বড় করে দেখছেন না টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। জানান ফুটবলারদের কথায় চলবে না বাফুফে। প্লেয়ারের উপর নির্ভর করে তো আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলবে না। সেক্ষেত্রে হলো আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য আছে, তারা এগুলো টোটালি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছে। সেক্ষেত্রে প্লেয়ারদের কোনো কথা এখানে চলবে না। ফেব্রুয়ারি মার্চে সংযুক্ত আরব আমিরাত সফর করবে বাংলাদেশ নারী দল। তার আগে এমন বিদ্রোহ দিচ্ছে অশনি সংকেত। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দায়িত্ব ছাড়ার পর প্রথমবারের মতো হঠাৎ বাফুফে ভবনে কাজী সালাউদ্দিন। কৌতূহল যদিও টেকেনি লম্বা সময়, সাফ টুর্নামেন্ট সহ অন্যান্য কিছু কাজে এসেছিলেন বাফুফেতে, জানিয়েছেন খোদ সালাউদ্দিনই। জানিয়েছেন বাস্তবতা কঠিন হলেও নতুন ফরম্যাটের সাফে লাভবান হবে বাংলাদেশ। দেশের জার্সিতে হামজা চৌধুরীর খেলা নিশ্চিত হওয়ায় খুশি ফেডারেশনের সাবেক সভাপতি। মন্তব্য করেছেন বাফুফের নতুন কমিটি নিয়েও। বাফুফে আর কাজী সালাউদ্দিন সম্পর্কটা 1-2 বছরের নয়, গেল 16 বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে ছিলেন সাবেক এই তারকা ফুটবলার। 3 মাস আগে এসেছে তাবিত আওয়ালের নতুন কমিটি, আর তাই বাফুফেতে সালাউদ্দিনের হঠাৎ আগমনের এই ছবিটা কৌতূহল বাড়িয়েছিল সবার মনে। বাফুফেতে নতুন কমিটি আসার পর নিশ্চিত হওয়া সবচেয়ে বড় খবর, বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা ফুটবলারের বাংলাদেশে খেলার প্রক্রিয়া অবশ্য শুরু হয়েছিল কাজী সালাউদ্দিনের সময়েই। বাফুফের এই ইচ্ছে পূরণকে দারুণ বিষয় বলছেন সালাউদ্দিন। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড, বিকজ এখন যেটা হয়েছে শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, ফিলিপিন্স বলেন, সবারই কাছে কিন্তু যত ফরেন প্লেয়ার আছে, মানে ফরেনার, সব কিন্তু এসে জড় হয়ে গেছে। সো দ্যাট উইল বি এ ভেরি গুড পজিটিভ ফর বাংলাদেশ। বাফুফের চেয়ার ছাড়লেও বাংলাদেশের ফুটবল কিংবদন্তি আছেন ফুটবলের সঙ্গেই, এখনও দক্ষিণ এশিয়ার ফুটবল তথা সাফের সভাপতি পদে। এবারই প্রথমবারের মতো হোম আর অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট করতে চায় সাফ। কমার্শিয়ালি সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশের ইন্ডিয়া, কারণ বাংলাদেশের ইন্ডিয়ার কাছে স্পোর্টস একটা স্ট্রাকচার আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ও পয়েন্ট আউট করেছে, ভিসা প্রবলেম। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পলিটিক্যালি বাংলাদেশের সাথে এই নিয়ে মানে একটা প্রবলেম আছে, ভিসা প্রবলেম। তো এটা নিয়ে অনেক দিন ধরে ফাইটিং চলতেছে, বাট মোরলেস আমরা একটা চেষ্টা করতেছি, করেই ছাড়বো। টানা 4 মেয়াদে বাফুফের সভাপতি থাকার পর কাজী সালাউদ্দিনের জায়গায় এসেছেন নতুন সভাপতি তাবিত আওয়াল। প্রশ্ন ছিল 3 মাসের এই নতুন কমিটির বিষয়ে সাবেক সভাপতির পর্যবেক্ষণ নিয়ে। অ্যাকচুয়ালি আমি জানি না কি হচ্ছে, কারণ গণমাধ্যমেই হোক আর যেখানে হোক আমি ফলো করি না, সো আই এম নট অ্যাওয়্যার। এবং খারাপ করার তো কোনো কারণ নেই, সবাই তো মোরলেস স্পোর্টসের সাথে জড়িত। আমি আশা করি ভালোই করবে। একটা সূত্র অবশ্য দাবি করছে শুধু সাফ না, মেয়াদকালের কিছু বিষয়ে আনুষ্ঠানিকতা বাকি ছিল, সেটা সম্পন্ন করতেই বাফুফে ভবনে এসেছিলেন সাবেক সভাপতি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। So stay connected. দিনাজপুরের হিলিতে নারী ফুটবল ম্যাচ বন্ধ করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছে। এ ঘটনায় মাঠে গড়ায়নি স্থানীয় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ। একই দিনে জয়পুরহাটের আক্কেলপুরে বিক্ষুব্ধ জনতার প্রতিবাদে বন্ধ হয় আরও একটি নারী ফুটবল ম্যাচ, যেখানে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দল মুখোমুখি হওয়ার কথা ছিল। উত্তেজিত জনতা মাঠের টিনের বেড়া ভাঙচুর করায় ম্যাচ বন্ধ করতে বাধ্য হয় আয়োজক টি স্টার ক্লাব। দিনাজপুরের হিলি উপজেলার বাউনা এলাকায় স্থানীয় যুব সংঘ ক্লাবের উদ্যোগে এক নারী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেল 4টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা মাঠে গড়ায়নি। স্থানীয় একটি পক্ষ ম্যাচ বন্ধের দাবি জানালে সৃষ্টি হয় উত্তেজনা। শেষ পর্যন্ত তা সংঘর্ষে রূপ নিলে পণ্ড হয় খেলা। আহত হন উভয় পক্ষের অন্তত 8 জন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। যেহেতু এটা ইসলাম শরিয়ত মতন এটা খেলা নয়,
আমরা এটা প্রতিহত করে কিছু বন্ধ করব। আমরা মারপিটের জন্য এখানে আসিনি। সংস্কৃতির নামে অপসংস্কৃতি এই খেলাটা যেন না হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পাশাপাশি সংঘর্ষ এড়াতে মাঠটিতে আপাতত সব ধরনের খেলা বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিছু অবিবেচক মানুষের কার্যক্রমের কারণে সহিংসতা হয়েছে, যারা খেলার পক্ষে ছিল তারা সহিংসতা ঘটিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মাঠে যেহেতু একটা রক্ত লেগেছে, এই মাঠে আর কোনো খেলা হবে না। প্রায় একই ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলায়। বুধবার স্থানীয় তিলকপুর উচ্চ বিদ্যালয়ে এক নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিক্ষুব্ধ জনতার বাধায় শেষ পর্যন্ত তা হয়নি। মঙ্গলবার বিকেলে ম্যাচ উপলক্ষে স্থাপিত টিনের বেড়া ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। এগুলা আপনার মুরব্বী লোকেরা নারী খেলা হতে দিবে না, এই জন্য বন্ধ করছে। কিছু লোক বলতেছে ভালো হয়েছে, কিন্তু কিছু লোক বলতেছে যে খুব একটা ভালো হয় না, কারণ খেলা সবাই খেলা উচিত আছে। আজকে নারী খেলার কথা ছিল, কিন্তু কিছু মুরব্বীরা হতে দিবে না, এই জন্য প্রথমে মানা করছিল, পরে এরা শুনে নাই, এই জন্য ভাঙচুর করছে। নারী ফুটবল ম্যাচ আয়োজনের বিষয়ে নিজেদের অবগত না থাকার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রশাসন। এই ঘটনা সংক্রান্তে আমাদেরকে অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে, ওখানে কোনো সমস্যা নেই। উপজেলা প্রশাসন থেকে এই খেলার জন্য কোনো ডেস্ক ফিক্স করা হয়নি। সংবাদ কর্মীদের মাধ্যমে শুনলাম যে তারা মাইকিং করেছে, তার প্রকৃতি অপর পক্ষ তারা একসাথে হয়ে সেখানে ভাঙচুর করেছে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। স্টিভ স্মিথের ইতিহাস গড়ার দিনে আলো ছড়ালেন উসমান খাজা। গল টেস্টে দুজনের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে অজিদের সংগ্রহ 2 উইকেটে 330 রান। ব্যাট করতে নেমে 92 রানের উদ্বোধনী জুটি পায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত 57 রানে জয়াসুরিয়ার বলে ক্যাচ তুলে ট্রাভিস হেড ফিরলে ভাঙে পার্টনারশিপ। ভ্যান্ডার্সের বলে ফেরেন 20 রান করা মার্নেস ল্যাবুসেন। এক প্রান্তে টিকে থেকে ক্যারিয়ারের 16তম টেস্ট সেঞ্চুরি হাঁকান উসমান খাজা, আর 35তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক স্টিভেন স্মিথ। একই সাথে টেস্ট ইতিহাসে 15 আর অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন স্মিথ। দুই ব্যাটারের 195 রানের অবিচ্ছিন্ন জুটিতে 330 রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে 147 রানে খাজা ও স্মিথ অপরাজিত আছেন 104 রানে। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।